হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের তোমাদের কাছেও একটি ইম্পর্টেন্ট সেশন নিয়ে এসেছি। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান কিংবা পলিটিক্যাল সায়েন্স আছে, এখানে দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2025 দ্বিতীয় সেমিস্টার। তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারটি থেকে যত সম্ভব তোমাদের চ্যাপ্টার 4 হবে। এই 4 নম্বর যে চ্যাপ্টার আছে, সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ। সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ, এই চ্যাপ্টারটি থেকে তোমাদের ইম্পর্টেন্ট মাত্র 4টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই 4টি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে এবং লিখতে হবে, যার প্রশ্নমান হলো 6। বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের পরীক্ষার দেরি থাকার জন্য এখন তোমাদের ভিডিওটা একটু কম যাচ্ছে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তাদের টেস্ট চলছে। সেই জন্য আমি কদিন ভিডিও দিতে পারিনি। তবে আজকের আমি তোমাদের 2টার সময়, বিকেল 2টোর সময় তোমাদের এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, যাদের পলিটিক্যাল সায়েন্স এবং রাষ্ট্রবিজ্ঞান আছে, এবং প্রশ্নমান 6 এবং চ্যাপ্টারটির নাম হলো সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা অগ্রণী চিন্তাবিদগণ। এসো আমরা এর থেকে মাত্র কয়েকটি প্রশ্ন আছে, 4টি প্রশ্ন আছে। 4টি প্রশ্নের মধ্যে তোমাদের 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, 1, 2, 3। এই 3টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে রাখবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। তোমরা বন্ধুদের কাছে লিঙ্ক বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে পারো। 1 দাগের যে প্রশ্নটি আছে, গান্ধীজির সত্যাগ্রহের ধারণাটি বিশ্লেষণ করো। এটি একটি 6 নম্বরের মানের প্রশ্ন। যদি তোমাদের কোনো রেফারেন্স বই থেকে যদি তোমাদের প্রশ্নের মান অনুযায়ী যদি দেখো যে উত্তরটি একটু বড় আছে, তাহলে তোমরা একটু ছোট করে নেবে, কারণ গান্ধীজির সত্যাগ্রহ ধারণাটি বিশ্লেষণ করে এটি তোমরা পলিটিক্যাল সায়েন্সের এই যে প্রশ্নটি, এটা তোমরা ইতিহাস থেকে কিছুটা অংশ, ক্লাস 12-এর ইতিহাস থেকে কিছুটা অংশ তোমরা তুলে নিতে পারো। সত্যাগ্রহ আন্দোলন যেখানে আছে সেখান থেকে কিছুটা অংশ তোমরা এর সঙ্গে জুড়ে দিতে পারো। এটা হচ্ছে কি দর্শন ভিত্তিক এবং রাষ্ট্রভিত্তিক যে সত্যাগ্রহ, সেটা বেশি করে তোমাদের উল্লেখ করতে হবে। বাদবাকি অংশটা তোমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস থেকে তুলে নিতে পারো। 2 দাগের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ ও সামাজিক রাজনৈতিক সংস্কারের দিকগুলি লেখো বা সংস্কারের দিকগুলি উল্লেখ করো। স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ ও সামাজিক রাজনৈতিক সংস্কারের দিকগুলি উল্লেখ করো বা লেখো। 3 নম্বর প্রশ্ন যেটি আছে, ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের উন্নয়নের প্রেক্ষাপটে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ভারতের উন্নয়নের প্রেক্ষাপটে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো। এবং 4 দাগের প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহের অহিংস ধারণাটি ব্যাখ্যা করো। অর্থাৎ গান্ধীজি যে অহিংস আন্দোলন চালিয়েছিল, যে অহিংস, এটা সত্যাগ্রহের পরিপ্রেক্ষিতে এই ধারণাটি ব্যাখ্যা করতে বলছে। তোমরা যে কোনো রেফারেন্স বই থেকে তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এই 4টি প্রশ্ন দিলাম, তার মধ্যে 3টি তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম। এই 3টি প্রশ্নের মধ্যে আশা করি তোমরা একটি 6 নম্বরের মানের প্রশ্ন কমন পাবে। এর পরের চ্যাপ্টারটা ছিল তোমাদের যেটি 5 নম্বর চ্যাপ্টার, মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ। মৌলিক অধিকারের অর্থ ও প্রকৃতি, নির্দেশমূলক নীতি ও কর্তব্যসমূহ, এর প্রশ্নমান তোমাদের 2 নম্বর ও 4 নম্বর। তাহলে 2 নম্বরের মানের প্রশ্ন এর থেকে তোমাদের একটি লিখতে হবে এবং 4 নম্বর মানের প্রশ্ন এর থেকে তোমাদের একটি লিখতে হবে। এসো আমরা প্রথমে মার্কস 2, এই প্রশ্নগুলি 6টি প্রশ্ন আমি তোমাদের রেখেছি মার্কস 2-এর, কারণ এখানে অনেক প্রশ্ন আছে, তার থেকে বেছে নিয়ে আমি 6টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই 6টি প্রশ্ন 2 নম্বর মানের করলে তোমরা একটি প্রশ্ন অবশ্যই করে তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। এবং আমি খুব তাড়াতাড়ি লাইভে আসছি এবং ফেসবুক পেজেও আসছি বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা নিয়ে। তোমরা এখন থেকে তৈরি হও ফলো করার জন্য। মার্কস 2 দেখো, 1 দাগের, মৌলিক অধিকার কাকে বলে বা এর তাৎপর্য কি? মানে মৌলিক অধিকার কাকে বলে তোমরা যা সংজ্ঞাটা লিখবে, অর্থাৎ মৌলিক অধিকারের যে সংজ্ঞাটা সেটি তোমরা লিখবে। কিংবা প্রশ্নটা যদি ঘুরিয়ে পড়ে যে মৌলিক অধিকারের তাৎপর্য কি, সেটিও একই অ্যান্সার হবে। 2 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকার, যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। ইম্পর্টেন্ট এবং সহজ প্রশ্ন।
তিনের দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে দুটি প্রধান পার্থক্য উল্লেখ করো। চার দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানে 14 নম্বর ধারাতে কি বলা হয়েছে? পাঁচের দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে? কোন সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ আছে? এটি খুবই ছোট প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ আছে, এক লাইনের উত্তর হবে। এবং কোন সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ আছে, এটি একটা লাইনের উত্তর হবে। ছয় দাগের প্রশ্ন, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের দুটি পার্থক্য লেখো। মৌলিক অধিকারগুলো যেগুলো দেওয়া আছে সংবিধানে এবং তার সঙ্গে রাষ্ট্র যে পরিচালনা করবে, সেই অধিকারগুলো নিয়ে যে পরিচালনা করবে, তার যে নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশমূলক নীতিসমূহের দুটি পার্থক্য উল্লেখ করো। এই ছিল তোমাদের 2 নম্বরের মানের প্রশ্ন। এবার চলে এসো 4 নম্বর মানের প্রশ্ন। 4 নম্বর মানের প্রশ্ন তোমাদের কটা বললাম? একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং একটি পড়বে। আশা করি প্রথম 3টে থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই করে পেয়ে যাবে। যদিও তোমাদের এখানে 4টি প্রশ্ন আমি রেখেছি, চতুর্থ প্রশ্নটা তোমরা একটু পড়ে যাবে, আর 1 থেকে 3 নম্বর প্রশ্নটি একেবারে 100% তোমরা তৈরি করে দেবে। দেখো প্রশ্ন মান 4, একের দাগের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারটি আলোচনা করো। সাম্যের অধিকার। এবং 2 দাগের প্রশ্ন হলো, সংবিধানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা লেখো। এবং 3 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি বিবৃত করো। ভারতের সংবিধানে যে স্বীকৃত স্বাধীনতা, সেই স্বাধীনতার অধিকারটি বিবৃত করো। এবং 4 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে 19 নং ধারণাটি ব্যাখ্যা করো। আজকের এই ছিল তোমাদের 2 নম্বর এবং 4 নম্বর মানের প্রশ্ন তোমাদের 5 অধ্যায় থেকে। আর একটি অধ্যায় তোমাদের মাত্র বাকি আছে, যেটা নির্বাচন ক্ষেত্র, নির্বাচনের জন্য যে একটি অধ্যায় আছে, সেই অধ্যায়টি বাকি আছে। খুবই ছোট অধ্যায়, আজকের আমি এর সঙ্গে দিতে পারলাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই করে তোমরা তৈরি করে থাকো। একটা ভালো নাম্বার তোমরা পেয়ে যাবে। 90 থেকে 95% নাম্বার তোমাদের পেতে হলে এই প্রশ্নগুলি এখন থেকে কঠোরভাবে তৈরি করতে থাকো এবং লেখা প্র্যাকটিস করতে থাকো। শুধু উত্তর লিখলে হবে না, এবং লেখার ধরন এবং যে বানান আছে, বানান ভুল, এইগুলো তোমাদের অনেকটা সেরে যাবে এবং হাতে লেখা ভালো হবে এবং লাইন একেবারে স্ট্রেট লাইন হবে। তাহলে তোমরা যে নাম্বারটি থাকবে 6-এর মধ্যে 6, 4-এর মধ্যে 4 এবং 2-এর মধ্যে 2, এই নাম্বারগুলি তোমরা কালেক্ট করতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো। আর রাষ্ট্রবিজ্ঞানের যে আগের অধ্যায়গুলো আমি তোমাদের দিয়েছি, তার লিঙ্কগুলো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। কিংবা তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে তোমরা অবশ্যই পরপর ভিডিও দেখলে তোমাদের একাদশ শ্রেণীর যে আগের 3-এর অধ্যায়, তারপরে তোমাদের 2-এর অধ্যায়, 1-এর অধ্যায়, এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা সবই পরপর পেয়ে যাবে। এবং রাষ্ট্রবিজ্ঞানের যে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা ফলো করলেও তোমরা পরপর অধ্যায়গুলি তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।